ভাবুন তো, এমন একটা মুহূর্ত যখন গোটা পৃথিবীকে জানানো হয়েছিল যে পরাজয়ের পর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেছেন। কিন্তু সত্যি কি গল্পটা এতটাই সহজ ছিল? আমি যদি আপনাদের বলি হিটলারের জীবনের শেষ কয়েকটা দিন আর তার নেওয়া শেষ সিদ্ধান্তগুলো আজও মানুষকে বিস্মিত করে, তাহলে কি হবে? আজকের এই গল্পে আমরা সময়ের চাকা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাব, ঠিক সেই অন্ধকার সময় যেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অধ্যায় লেখা হচ্ছিল। এই ছবিটির নাম ডাউনফল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। নভেম্বর 1942 জার্মানির পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। যুদ্ধক্ষেত্র থেকে আসা রিপোর্টগুলো হিটলারের জন্য মোটেও সুখবর ছিল না। হিটলার নিজের বাংকারে বসে প্রতিটি রিপোর্ট নিজেই যাচাই করত, প্রতিটি ফাইল, প্রতিটি নথিতে সে নিজেই সই করত। কিন্তু ভেতরে ভেতরে তার অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছিল। বিশ্বের কাছে সে ছিল এক স্বৈর শাসক, কিন্তু সেই সময় হিটলার নিজেই তার চিন্তার জালে আটকে পড়েছিল। তার মনে হচ্ছিল এখনো কোনো এক অলৌকিক ঘটনা ঘটবে যা জার্মানিকে বাঁচিয়ে দেবে। কিন্তু ধীরে ধীরে পুরো বার্লিন শহর সোভিয়েত সেনাবাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়। রিপোর্ট অনুযায়ী সোভিয়েত আর্মি তখন বার্লিন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। ঠিক এই সময় হিটলারের সামনে উপস্থিত ছিল তার শীর্ষ সামরিক কমান্ডাররা। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় বার্লিনকে আর রক্ষা করা সম্ভব নয়। তাদের মতে হিটলারের উচিত অবিলম্বে শহর ছেড়ে চলে যাওয়া। এখান থেকেই শুরু হয় অপারেশন ক্লজউইটস। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল হিটলারকে বার্লিন থেকে সরিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু হিটলার সাফ জানিয়ে দেয়, আমি বার্লিন ছেড়ে কোথাও যাব না, হয় এখানেই জয়ী হব নয়তো এখানেই মরব। সে অনেক সিনিয়র অফিসারকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু নিজে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনও বার্লিনে 10 লক্ষেরও বেশি সাধারণ মানুষ আটকে পড়েছিল। হিটলার জানত যদি শহরটিকে পুরোপুরি যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয় তাহলে নিরীহ মানুষের লাশে শহর ভরে যাবে। তবুও সে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এই সময় হিটলার কিছু ট্যাঙ্ক হান্টার সৈনিকদের সঙ্গে দেখা করে, যারা নিজের প্রাণের তোয়াক্কা না করে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করছিল। তাদের মাঝেই ছিল এক ছোট্ট ছেলে যার নাম পিটার। হিটলার ওই শিশুটিকে দেখে ভীষণভাবে প্রভাবিত হয়। সে খুশি হয়ে বলে, যদি জার্মানির সবাই এতটা সাহসী হতো তাহলে আজ যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। এই একই বাংকারে হিটলারের সঙ্গে ছিল তার জীবনসঙ্গী ইভা ব্রাউন, যিনি প্রায় 15 বছর ধরে তার সঙ্গে ছিলেন। এর মধ্যেই হিটলারের জন্মদিন উপলক্ষে একটি ছোটখাটো পার্টির আয়োজন করা হয়। কিন্তু পরিবেশে আনন্দ নয়, বরং ছিল আতঙ্ক আর এক অজানা শোকের ছায়া। বাইরে সোভিয়েত সেনাবাহিনী ক্রমাগত এগিয়ে আসছিল। ঠিক তখন এক জার্মান অফিসার হিটলারের কাছে এসে সত্যটা জানায়, জার্মান সৈন্যরা সম্পূর্ণভাবে ক্লান্ত, গোলাবারুদ প্রায় শেষ এবং পিছু হটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। হিটলার প্রথমে ভীষণ রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং সেই অফিসারকেই বার্লিনের ডিফেন্স কমান্ডার নিযুক্ত করেন। এবার হিটলারের শেষ ভরসা গিয়ে ঠেকে একটাই নামে, জেনারেল স্টাইনার। তার বিশ্বাস ছিল স্টাইনারের কাউন্টার অ্যাটাক পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে পারে। টেবিলের ওপর মানচিত্র ছড়িয়ে দেওয়া হয়, কৌশল তৈরি হতে থাকে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই আলাদা। অফিসাররা হিটলারকে জানায় স্টাইনারের কাছে না আছে পর্যাপ্ত সৈন্য, না আছে যথেষ্ট গোলা বারুদ। এই কথা শুনে হিটলার পুরোপুরি ভেঙে পড়ে। বাংকারের ভেতর তার রাগ, অসহায়তা আর উন্মাদনা সবকিছু একসাথে প্রকাশ পেতে থাকে। সেই মুহূর্তেই হিটলার বুঝে যায় এই যুদ্ধ সে হেরে গেছে। বাইরে তখন সোভিয়েত সেনা বার্লিনের একেবারে কাছে পৌঁছে গেছে, আর বাংকারের ভেতরে লেখা হতে চলেছে ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায়। সময় যত এগোচ্ছিল হিটলারের মুখে রাগের চেয়ে ভাঙা আশা আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে ধীরে ধীরে বলে, সব শেষ হয়ে গেছে, এই যুদ্ধ আমরা হেরে গেছি। ঠিক তখনই সামনে এগিয়ে আসে ইভা ব্রাউন। সে স্পষ্ট করে বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, যদি
মৃত্যু লেখা থাকে তাহলে আমরা দুজন একসাথেই মরব। ইভার কথা শুনে হিটলার চুপ করে যায়, কিন্তু সত্যিটা ছিল এই, জার্মানি তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই সময় জোসেফ গোয়েবলস হিটলারের আরও কাছাকাছি চলে আসে। গোয়েবলস ছিল হিটলারের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। সে ভালো করেই জানতো বার্লিনের শেষ সময় এসে গেছে, তবুও সে হিটলারকে ছেড়ে যেতে রাজি হয়নি। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে জার্মান সৈন্যরা প্রশিক্ষণ ও অস্ত্র ছাড়াই সোভিয়েত সেনার সামনে একে একে লুটিয়ে পড়ছিল। তবুও হিটলার বলে, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। তার বিশ্বাস ছিল সোভিয়েত সেনার হাতে জীবিত ধরা পড়া মৃত্যুর থেকেও বেশি লজ্জার। এই কারণেই সে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, যদি হার নিশ্চিত হয় তাহলে সে নিজেই নিজের জীবন শেষ করবে। ইভা ব্রাউন হিটলারকে জানায় সে গুলিতে মরতে চায় না, তাই সে সায়ানাইড ক্যাপসুল নেওয়ার সিদ্ধান্ত নেয়, এক এমন বিষ যা কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ কেড়ে নেয়। হিটলারও সেটাই চাইছিল। সে নিজের খুব কাছের মানুষদের মধ্যে সেই বিষের ক্যাপসুল বিলিয়ে দেয়, যেন এটাই তার শেষ উপহার। এবার বাংকারের ভেতরে হিটলার তার শেষ চিঠিগুলো লিখতে শুরু করে। গুরুত্বপূর্ণ নথি আর ফাইল সব পুড়িয়ে ফেলা হয়, যাতে কিছুই সোভিয়েত সেনার হাতে না পড়ে। ঠিক তখনই আসে এক চমকে দেওয়া খবর। হারমান গোরিং, হিটলারের ভাইস চ্যান্সেলর, একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল, আজ রাত 10টার মধ্যে যদি আপনার কোনো উত্তর না আসে তাহলে আমি নিজেকে জার্মানির নতুন চ্যান্সেলর ঘোষণা করব। চিঠিটি পড়তেই হিটলার রাগে ফেটে পড়ে। সে সঙ্গে সঙ্গে গোরিংকে দেশদ্রোহী ঘোষণা করে এবং তার গ্রেফতারের নির্দেশ দেয়। ঠিক সেই সময় হিটলারের আরেক ঘনিষ্ঠ মানুষ অ্যালবার্ট স্পিয়ার তার সঙ্গে দেখা করতে আসে। স্পিয়ার ছিল জার্মানির প্রধান স্থপতি এবং একজন মন্ত্রী। অনেক দিন ধরেই সে হিটলারের সিদ্ধান্তগুলোতে খুশি ছিল না। স্পিয়ার হিটলারকে বলে, বার্লিন ছেড়ে দিন, আমার সঙ্গে চলে আসুন। হিটলার কোনো কথা না বলে শুধু শুনতে থাকে। যখন স্পিয়ার হাত বাড়িয়ে বিদায় নিতে চায়, হিটলার হাত মেলাতে অস্বীকার করে। সে শুধু মাথা নিচু করে বসে থাকে। সেই রাতেই হিটলার একজন আহত জার্মান জেনারেলের সঙ্গে দেখা করে। হিটলার সেই জেনারেলকে ডিনারে আমন্ত্রণ জানায়। এই সময় লোকেরা লক্ষ্য করে হিটলারের বাঁ হাত কাঁপছে। এটা ছিল তার দ্রুত অবনতিশীল স্বাস্থ্য আর ভেঙে পড়া মানসিক অবস্থার স্পষ্ট প্রমাণ। ঠিক তখনই আরেকটি টেলিগ্রাম আসে। এবার প্রেরক আর কেউ নয়, জার্মান প্রধান হাইনরিশ হিমলার। বার্তায় লেখা ছিল, এখনো সুযোগ আছে, পশ্চিমা শক্তির সামনে আত্মসমর্পণ করে প্রাণ বাঁচানো যেতে পারে। এটা পড়তেই হিটলার পুরোপুরি উন্মাদ হয়ে ওঠে। তার কাছে আত্মসমর্পণের মানে ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সে চিৎকার করে বলে, হিমলার বিশ্বাসঘাতকতা করেছে, ওকে খুঁজে বের করো আর শাস্তি দাও। হারমান গোরিংয়ের পর এবার হিমলারও হিটলারের চোখে শত্রু হয়ে যায়। বার্লিনের বাংকারে থাকা অফিসাররা বুঝে গিয়েছিল এখন আর কোনো পথ বাকি নেই। প্রত্যেকে নিজের নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করছিল। কিছু অফিসার নিজেদের পরিবার নিয়ে একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, যাতে তারা শত্রুর হাতে না পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্ত এগিয়ে আসছিল, আর বার্লিনের বাংকারে একে একে সবাই বুঝে গিয়েছিল এটা শুধু জার্মানির শেষ নয়, বরং একটি পুরো যুগের অবসানের গল্প। এখন হিটলার ধীরে ধীরে মেনে নিতে শুরু করে যে যুদ্ধ একসময় সে পুরো বিশ্বের বিরুদ্ধে লড়েছিল, সেই যুদ্ধে সে পরাজিত হয়েছে। আর যখন পরাজয় নিশ্চিত হয়ে যায়, তখন তার সামনে শুধু একটাই পথ থাকে, নিজের জীবন নিজেই শেষ করা। কিন্তু মরার আগে হিটলার তার জীবনের একটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। প্রায় 14 বছর ধরে ইভা ব্রাউন তার সঙ্গে ছিল, কিন্তু কখনোই সে বিশ্বের সামনে তার স্ত্রী হিসেবে পরিচিত হয়নি। তাই এবার বার্লিনের বাংকারের একটি ছোট্ট ঘরে শুধু একজন ধর্মযাজকের উপস্থিতিতে হিটলার আর ইভা ব্রাউন বিয়ে করে নেয়। বিয়ের পর হিটলারের কাছে ফ্রন্ট থেকে আরও 3টে রিপোর্ট আসে। প্রতিটি রিপোর্টই তার শেষ আশাটুকুও ভেঙে দেয়। এখন তার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় বার্লিনের পতন অনিবার্য। এই কারণেই হিটলার তার ঘনিষ্ঠ সঙ্গী এরিককে ডেকে পাঠায় এবং নিজের শেষ ইচ্ছার কথা জানায়, আমি আর ইভা সোভিয়েত সেনার হাতে পড়তে চাই না। আমাদের দেহ যেন কোনো জাদুঘর বা গবেষণার অংশ না হয়। সে এরিকের কাছ থেকে প্রতিশ্রুতি নেয় মৃত্যুর পর তাদের দেহ পুড়িয়ে ফেলা হবে। এরপর 200 লিটার পেট্রোলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। যখন গোয়েবলস এসব কথা শোনে, সেও বাংকার ছেড়ে যেতে অস্বীকার করে। তার কথা ছিল, নেতা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। এই সময় হিটলার তার প্রধান চিকিৎসককে ডেকে পাঠায় এবং আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে জানতে চায়। ডাক্তার
প্রথমে অস্বীকার করে, কিন্তু হিটলারের জেদের কাছে হার মানে। ডাক্তার বলে সবচেয়ে নিরাপদ উপায় হলো প্রথমে সায়ানাইড ক্যাপসুল নেওয়া এবং একই সঙ্গে বন্দুক দিয়ে গুলি করা। নিজের সিদ্ধান্ত পাকাপোক্ত করতে হিটলার তার সবচেয়ে প্রিয় কুকুর ব্লন্ডির ওপর সেই ক্যাপসুল পরীক্ষা করায়। যেই ব্লন্ডি লুটিয়ে পড়ে মারা যায়, ইভা ব্রাউন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হিটলারের মন আরও কঠোর হয়ে যায়। এবার হিটলার একে একে সবার কাছ থেকে শেষ বিদায় নিতে শুরু করে। তারপর হিটলার নিজের ঘরে গিয়ে শেষবারের মতো ইভার সঙ্গে কিছু শান্ত মুহূর্ত কাটায়। সেদিন ডিনার তার বেশ পছন্দ হয়, এমনকি সে রাঁধুনির প্রশংসাও করে, যেন সবকিছু একেবারে স্বাভাবিক। কিছুক্ষণ পর বাংকারের ভেতরে একটি গুলির শব্দ প্রতিধ্বনিত হয়। সবাই বুঝে যায় ইতিহাসের এক বিশাল অধ্যায়ের অবসান হয়ে গেছে। হিটলার ও ইভা ব্রাউন দুজনেই তখন মৃত। তাদের দেহ চাদরে জড়িয়ে বাইরে নিয়ে যাওয়া হয়, তার উপর পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে দেওয়া হয়। হিটলারের মৃত্যুর পর জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কিছু মানুষ আত্মসমর্পণের পক্ষে থাকে, আর কিছু মানুষ বেছে নেয় সম্মানের সঙ্গে মৃত্যু। হিটলারের নির্দেশে যাদের দেশদ্রোহী বলা হয়েছিল তাদের ফাঁসি দেওয়া হয়, আর অনেকেই আত্মসমর্পণের বদলে আত্মহত্যার পথ বেছে নেয়। জোসেফ গোয়েবলস ও তার স্ত্রী তাদের ছোট ছোট সন্তানদের বিষ খাইয়ে দেয়, এরপর নিজেরাও জীবন শেষ করে। শেষ পর্যন্ত 8ই মে 1945 জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। কিছু মানুষ বেঁচে যায়, যেমন ছোট্ট পিটার, যে তার মায়ের সঙ্গে এক নতুন জীবনের সন্ধানে জার্মানির সীমান্তের দিকে রওনা দেয়। এখন প্রশ্ন হলো, অ্যাডলফ হিটলার কি একজন মহান নেতা ছিলেন, নাকি এক নিষ্ঠুর রক্তপিপাসু স্বৈরশাসক? আপনি কি মনে করেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমা গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।